দ্বিতীয় অংশে একটাই বিষয় আছে, সেটা হলো যে দেশে একটা সংসদ, আমাদের এখন সংসদে একটাই কক্ষ, অর্থাৎ একটাই এখানে কক্ষ যেখানে বসে সাংসদরা আলাপ আলোচনা করেন এবং বিভিন্ন আইন প্রণয়ন করেন। তো এখন যেটা বলা হচ্ছে যে সংসদে আরো একটা কক্ষ থাকবে, এটাকে উচ্চ কক্ষ বলা হচ্ছে। উচ্চ মানে এটা উপরের কোনো কিছু বা এটা নিচের কক্ষর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেরকম কিছু নয়, এটাকে সারা দুনিয়াতে উচ্চ কক্ষ হিসেবে বলা হয়, সেই হিসাবে উচ্চ কক্ষ বলা হচ্ছে। আসলে হলো সংসদকে দুটো ভাগ, একটা যেটা আমাদের বর্তমান সংসদ যেটা আছে 300 সদস্য এবং 50 জন নারী সদস্য নিয়ে যেই সংসদ আমাদের, সেটা থাকছে, এবং আরো 100 জনের আরেকটা সংসদের কথা বলা হচ্ছে, এটাকে উচ্চকক্ষ বলা হচ্ছে, যেটা বলছিলাম যে এটাকে এভাবেই সব জায়গায় বর্ণনা করা হয়। তো এখন যেটা বলা হচ্ছে যে 100 জনের যেই আরেকটা উচ্চকক্ষ যেটা সংসদ, সেটা গঠিত হবে জনগণ, প্রত্যেকটা রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে। তো এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনেরই একটি সুপারিশ ছিল, এবং এটা করার কারণ হলো এটা যে আপনি যদি আমাদের গত 15-20 বছরের নির্বাচনগুলো দেখবেন, তখন দেখবেন যে আপনি আমাদের যে বিএনপি বলুন বা আওয়ামী লীগ বলুন, যারাই সরকার গঠন করেছে, দেখা গেছে ওরা 30% বেশি কিছু, 30%, 32-33 এই ধরনের 30-এর ঘরের শতাংশের ভোট পেয়েছেন। ভোট পেয়ে ওনারা অনেক সময় সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছেন, অনেক সময় 2/3 সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছেন। যেমন 2001 সালে বিএনপি তো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। এবং কিন্তু 2024 সালে যে নির্বাচন, ওটা তো একতরফা নির্বাচন। হ্যাঁ, সেটার কথা আমি বলছি না। কিন্তু যেগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, সেখানেও দেখা যায় যে যেই দল সরকার গঠন করে তারা 30-এর কিছু উপরে শতাংশ ভোট পায়, কিন্তু 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 দেখা যায় ওরা 200 আসন পেয়ে গেছে বা 150 আসন পেয়ে গেছে। তার ফলে কি হলো যে আর তাছাড়া আমাদের শাসন ব্যবস্থা এত কেন্দ্রীভূত হয়েছিল, তখন দেখা যাচ্ছে যে দেশে 30% মানুষের সম্মতির ভিত্তিতে এই একটা রাজনৈতিক দল যেই হোক, তারা ক্ষমতায় গিয়ে সমস্ত কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং 30% সমর্থন নিয়ে সরকার এমন ভাবে পরিচালনা করা হয় দলীয় স্বার্থে। যদি ওনারা 30% সমর্থন নিয়ে জনস্বার্থে জনমুখী সরকার পরিচালনা করতেন, আমাদের বলার কিছু ছিল না, কিন্তু সেটা তো হয় নাই বেশিরভাগ ক্ষেত্রেই। তার ফলে কি হলো, এই যে ধরেন 30-35% বাদ দিলে 65% জনগণ যে ভোট দিল, তাদের তো শাসন ব্যবস্থায় তাদের কোনো সেই থাকলো না, তাদের বলার কোনো জায়গাই থাকলো না। দেশের 65% মানুষ কিন্তু ধরে নিন যে যারা সরকার পরিচালনা করছে ওদের বিরুদ্ধে বা ওদের পক্ষে ভোট দেয় নাই, কিন্তু সরকার এমন ভাবে পরিচালিত হচ্ছে যে এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের মতামতের কোনো প্রতিফলনই নাই। এই জন্য বলা হলো যে ঠিক আছে, আমরা একটা সংসদের আরেকটা কক্ষ গঠন করি, যেখানে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পায় তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। কাজে আপনি এটা 100 সদস্যের একটা উচ্চ কক্ষের কথা বলা হয়েছে। এখন ধরুন একটা দল 35% ভোট পেয়ে সরকার গঠন করেছে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, তারা সরকার গঠন করবে, সরকার পরিচালনা করবে। কিন্তু যেহেতু তারা 35% ভোট পেয়েছে, অন্য কক্ষে তাদের 100 জনের মধ্যে 35 জন সদস্য থাকবে সহজভাবে বললে, এবং বাকি 65 জন সদস্য আসবে অন্য দলগুলো থেকে। হ্যাঁ, এবং ভোটের অনুপাতে যেই দল 1% ভোট পেয়েছে তার 1 জন সদস্য থাকবে, যেই দল 20% পেয়েছে তার 20 জন সদস্য থাকবে, যেই দল 30% ভোট পেয়েছে তার 30 জন সদস্য থাকবে। এর ফলে আপনি এই যে নতুন কক্ষটার কথা বলা হচ্ছে, এটার গঠন যদি আপনি চিন্তা করেন, এখানে কিন্তু যারা সরকারি দল তারা সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে, কারণ তারা হয়তো 35-40% ভোট পাবে, অন্যরা সংখ্যাগরিষ্ঠ হবে। কাজেই সরকারি দলকে জবাবদিহিতার ভেতরে রাখার জন্য এই পদ্ধতিটা একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই কারণেই এই ধরনের একটা উচ্চকক্ষের কথা বলা হচ্ছে, এবং গণভোটের দ্বিতীয় ভাগে
জনগণের কাছে প্রশ্ন হলো জনগণ এই ধরনের একটা উচ্চকক্ষ চাইছে কিনা। এবং আমি যেটা প্রথমে শুরু করেছিলাম যে এই সমস্ত সংস্কারগুলোর উদ্দেশ্য কিন্তু প্রশাসনিক ব্যবস্থা, শাসন ব্যবস্থাকে জনমুখী করা, জনগণ কেন্দ্রিক করা। এবং এই যে একটা দল ধরুন 35-40% ভোট পেয়ে সরকার গঠন করছে, সেটা ঠিক আছে, সেভাবেই আমাদের করতে হবে, সেভাবেই সরকার গঠিত হবে আগামীতেও। কিন্তু আপনি যদি আরেকটা কক্ষ গঠন করতে পারেন যেখানে এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, যেখানে বিরোধী পক্ষগুলো সংখ্যাগরিষ্ঠ হতে পারে, তারা তখন সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করতে পারবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ দিক এই বিষয়টার হলো যে উচ্চকক্ষকে আবার এমন কোনো ক্ষমতা দেয়া হয় নাই যার ফলে তারা একটা অচল অবস্থা তৈরি করতে পারে, অর্থাৎ সরকারের গভর্নেন্সের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো একটা ফাংশনাল সরকার চাই, তো আমরা উচ্চকক্ষ এই ধরনের একটা প্রস্তাব করা হয়েছে। আবার এটাও এনশিওর করা হয়েছে যাতে করে এই উচ্চকক্ষ সরকারের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাতে না পারে, যাতে করে এক ধরনের প্রশাসনিক অচল অবস্থা তৈরি হয় এবং দেশে এক ধরনের আপনার কি বলবো যে মানে দৈনন্দিন কাজকর্মের একটা গতিশীলতা নষ্ট না হয়। এই জন্য ওনাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এমন যে ওনারা সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবেন, কিন্তু সরকারের কাজে কোনো প্রতিবন্ধকতা যাতে তৈরি করতে না পারে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উচ্চকক্ষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হলো আমরা অতীতে দেখেছি সরকারগুলো যারাই ক্ষমতায় ছিল তারা সংবিধান সংস্কার করেছে তাদের নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে, এবং অনেক সময় আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরতা ভিত্তিতে। তো এই ভবিষ্যতে যদি উচ্চকক্ষ হয় এবং সংখ্যানুপাতিক ভিত্তিতে, তাহলে কিন্তু যারাই সরকারে থাকবে তারা কথায় কথায় একতরফাভাবে আর সংবিধান সংশোধন করতে পারবে না। তার মানে তারা ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে, কারণ কেউই 50% বেশি সিট পাবে না, যার ফলে তাদের সাধারণত 50% সিট কম হবে সংখ্যানুপাতিক হওয়ার কারণে। তাই অন্য বিরোধী দলে যারা আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে তাদের। তাই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, সেই সুযোগ আর থাকবে না। তো এটা হলো জনগণের ভোটাধিকার এবং অন্যান্য অধিকার রক্ষার ব্যাপারে বিরাট রক্ষা কবচ। তো তাই উচ্চকক্ষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়ার গুরুত্বপূর্ণ। এবং এর মাধ্যমে আরেকটা নূতন আমাদের সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবে। এখন তো আমরা রাজপথে সমস্যা সমাধানের চেষ্টা করি এবং আমরা একতরফাভাবে আমরা সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। হলে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ হলে তাহলে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে টেবিলে বসে সরকারি দল বিরোধী দল বসে আমরা সমস্যার সমাধান করার এটা সুযোগ সৃষ্টি হবে। তো এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটা বিরাট অবদান রাখবে বলে আমরা মনে করি।